সকালবেলার যারা সূর্যোদয়টা দেখেছেন তারা নিশ্চয়ই আমাদের সাথে এক বাক্যে স্বীকার করবেন যে চমৎকার একটি দিন শুরু হচ্ছে। আর এই দিনটিকে আরো সুন্দরভাবে কাটানোর জন্য সকালটা সুন্দর হওয়া খুব জরুরি। আর সকালটাকে সুন্দর করবার জন্য রাঙা সকাল হাজির হয়ে গিয়েছে প্রতিদিনের মতোই রাঙা সব আয়োজন নিয়ে। রয়েছে আমি অদিতি, কিবরিয়া রয়েছে আপনাদের সাথে। শুভ সকাল আমার পক্ষ থেকেও। রাঙা সকাল মানেই হচ্ছে সফল মানুষের জীবনের গল্প, যাদের গল্পগুলো শুনে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই। আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি চিকিৎসক অধ্যাপক ডাক্তার টি.এ. চৌধুরী। চলুন আমরা তাকে প্রথমে শুভ সকাল জানাই। স্যার শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো। এত সকাল সকাল কি ঘুম থেকে ওঠা হয় সাধারণত? হ্যাঁ, আমাকে তো 7:30টার মধ্যে অফিসে যাওয়ার কথা। আচ্ছা। তো সুতরাং এই সময় না উঠলে তো আমি রেডি হতে পারবো না। তো আমাকে প্রত্যেক দিনই সকাল 6টার মধ্যে উঠে যেতে হয়। আচ্ছা। আর ঘুমোতে যেতে অনুষ্ঠান দেখার সুযোগ খুব একটা হয় না, কারণ ওই সময়টা অন্য কাজে ব্যয় করতে হয়। রাইট। আর ঘুমোতে যাওয়ার সময়টা? জি, সাধারণত ঘুমোতে যান কখন? হ্যাঁ, এই এভারেজ রাত 1টা। তাহলে তো খুবই শর্ট টাইম। হ্যাঁ, খুব অল্প সময়। 4-5 ঘন্টা। ওই বিকালের দিকে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করি আর কি, হাসপাতাল থেকে আসার পরেই। আমরা এরকম শুনেছি, আমরা ঠিক জানি না যে এরকম লং টাইম যদি এরকম 4-5 ঘন্টা করে ঘুম হয় তাহলে এটা নাকি স্বাস্থ্যের জন্য তেমন সুখকর নয়। আপনি তো ডাক্তার, আপনি কি বলবেন? সাধারণত ধরা হয় যে একটা মানুষের 5 থেকে 6 ঘন্টা ঘুমালেই হয়। আচ্ছা। আমরা বোধহয় তার চেয়ে একটু কোটা বেশি ব্যবহার করে ফেলি। 8 ঘন্টা। অনেকে তার চেয়েও বেশি ব্যবহার করে। রাইট। তো মাঝে মাঝে এমনও রিপোর্ট পাওয়া যায় যে কিছু মানুষ ক্লেম করে যে তারা না ঘুমিয়ে মাসের পর মাস চালিয়ে দিচ্ছে। তো এটা কিভাবে করে জানি না, তবে বিশ্রাম অবশ্যই শারীরিক এবং মানসিক বিশ্রাম প্রয়োজন। জি জি। আর সেটা বোধহয় 6 ঘন্টার ঘুম যদি মোটামুটি হলে, যদি একটা সাউন্ড স্লিপ হয় তাহলে যথেষ্ট ভালো। চমৎকার। আমরা এই যে ডাক্তার হিসেবে আপনার আবির্ভাব, সেটা সম্পর্কে তো শুনবই পুরোপুরি আপনার কাছ থেকে, তবে ব্যক্তি মানুষটি সম্পর্কে আগে জানতে চাই একটু। ছোটবেলা থেকে কি প্ল্যান ছিল ডাক্তার হবেন, বা পরিবারে কি ডাক্তার ছিলেন কেউ? না, সেটা ছিল না। ছোটবেলার গল্প শুনি একটু। একেবারে যদি প্রথমে যেতে হয় তো জন্ম তো হয়েছিল ঢাকাতেই, অনেক দিন আগে, স্বাভাবিক। তো কাজ উপলক্ষে আমার আব্বাকে যেতে হয়েছিল কলকাতায়। তো আমার একদম শৈশবটা কিন্তু কাটে কলকাতায়। স্মৃতি আছে সেখানকার? কিছু স্মৃতি আছে, এবং সেই স্মৃতি যে খুব মধুর তা না। সেটা হলো যে তখন দেশ ভাগের আগে হিন্দু মুসলমানের প্রচণ্ড রায়ট হতো। জি। এবং আমরা পার্ক সার্কাসে ছিলাম, সেটা মোটামুটি সেফ জায়গা, মুসলমান প্রধান জায়গা। কিন্তু বাইরের যেখানে হিন্দু প্রধান জায়গা ছিল সেখান থেকে প্রচুর মানুষ সব কিছু ফেলে টেলে দিয়ে এসে এই মাঠে জঙ্গলে অন্যের বাসায় জায়গা নিয়েছিল। তো রিফিউজি বলতে একদম ভর্তি ছিল এই এলাকাটা। এবং তাদের মানে অভাব অনটন, তারপরে লাইফস্টাইল, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা যেত না, সব কিছু মিলিয়ে একটা মানে অসহনীয় পরিবেশের মতো হয়ে গেছিল আর কি। কতদিন থাকতে হচ্ছে আপনাদের? আমরা বোধহয় 3-4 বছর ছিলাম আর কি। তারপরে তো পার্টিশন হওয়ার পরে আমরা চলে আসলাম। তখন কি ঢাকাতে চলে আসলেন? হ্যাঁ, তখন দেন পূর্ব পাকিস্তান আর কি। জি, মানে ঢাকাতে কি পূর্বপুরুষদের কেউ ছিল কিনা? ঢাকায় পূর্বপুরুষদের ছিল, কারণ আমার জন্ম ঢাকাতেই, কিন্তু আমার নানি বাড়িও ঢাকাতেই। আচ্ছা। তো ওনারা তো এখানে ছিলেনই, ওনাদের অরিজিনাল বাড়ি হলো বিক্রমপুর, যেটা ঢাকার কাছে। তো আমার নানা আবার ঢাকায় চলে এসেছিলেন কিছু জায়গা টাকা বিক্রি করে, ওই আজিমপুরে কিছু জায়গা নিয়েছিলেন, সেইখানে ওনাদের বাড়ি ছিল, ওইখানে সেটেল করেছিলেন। আমাদের শুনতে খুব ভালো লাগবে যে 1947 এর খুব ইমিডিয়েট স্টেজে ঢাকার আজিমপুরের চেহারাটা কেমন ছিল আমরা শুনবো আপনার কাছ থেকে। তবে তার আগে আপনার সম্পর্কে একটু জানিয়ে দিই আমাদের দর্শকদের। দর্শক, আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি দেশ বরেণ্য চিকিৎসক, স্ত্রীরোগ এবং ধাত্রীবিদ্যায় বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার টি.এ. চৌধুরী। 1965 সাল থেকে চিকিৎসা সেবার সাথে নিজেকে যুক্ত রেখেছেন তিনি। সলিমুল্লাহ মেডিকেল কলেজে কর্মজীবন শুরু করেন আমাদের আজকের অতিথি। কর্মজীবনের দীর্ঘ 22 বছর অতিবাহিত করেছেন তৎকালীন পিজি হাসপাতালে। 1995 সাল থেকে তিনি বারডেমে অবৈতনিক চিকিৎসক এবং শিক্ষক হিসেবে কাজ করেছেন। কর্মজীবনে তিনি প্রসূতি এবং ধাত্রীবিদ্যায় যেমন সফলতা এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, তেমনি তৈরি করেছেন অনেক যোগ্য উত্তরসূরি। সেই সাথে তিনি দেশে অনেক ধরনের নতুন চিকিৎসার সুযোগ সৃষ্টি করেছেন। এছাড়া নিজ গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন, যার মাধ্যমে উপকৃত হচ্ছে অসংখ্য ছেলে মেয়ে। চিকিৎসা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময় অ্যাডকো গোল্ড মেডেল, লায়ন্স ক্লাব গোল্ড মেডেল, এশিয়া ওশানিয়া পেরিনেটাল সোসাইটি কর্তৃক সম্মাননা অর্জন করেন। নেপালের ছাত্রদের শিক্ষা এবং প্রশিক্ষণে অবদান রাখার জন্য নেপালের রাজা এবং সরকার কর্তৃক
গোর্খা দক্ষিণ বাহু পদকে ভূষিত হয়েছেন আমাদের আজকের অতিথি। চলুন তার কাছে আবারও ফিরে যাই। না, যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যে সেই সময়কার আজিমপুরের চেহারাটা সেটা আজিমপুরে বলছি। তো আমরা তো দেশ যখন ভাগ হলো তো তখন অপশন দেওয়ার কথা যে কে পাকিস্তানে যাবে, কে ইন্ডিয়া থাকবে। তো ন্যাচারালি আব্বা তো অপশন দিলেন পাকিস্তানে আসার জন্য। তো সেইখানে কিছুটা অভিজ্ঞতা আছে, কারণ তখন ডিরেক্ট ট্রেন ছিল না, গোয়ালন্দে স্টিমার ছিল। সেই স্টিমারে করে কিছুটা নদী পার হয়ে তারপরে আবার ট্রেনে উঠতে হতো। তো একটাই গোয়ালন্দের স্মৃতি আছে যে মানে জাহাজ লাগার আগে হাজার হাজার কুলি লাফিয়ে সেই ইসের মধ্যে জাহাজের মধ্যে ঢুকতো, কারণ মালটা পার করতে হবে, ওইখান থেকে নিয়ে আবার ট্রেনে তুলতে হবে। তো এইটাই একটা ছিল মানে একদম পঙ্গপালের মতো। সময় খুব কম ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা সময় ছিল। আর আরেকটা স্মৃতি হলো যে ঢাকা এসে যখন নামলাম, তখন যেখানে নামলাম সেটা কিন্তু অস্তিত্ব এখন নাই। এটাকে বলা হতো ফুলবাড়িয়া স্টেশন। আচ্ছা, এটা হলো যে কোন জায়গাটা বলবো এখন, এই নবাবপুর রোডের একটু এইদিকে। তখন এখানে এসে সব ট্রেন থামতো। তা আমরা এসে এখানে নামলাম, কিন্তু যাবো কি করে, নানির বাসায় অনেক দূর। তো একমাত্র পথ ছিল ওই খড়খড়িওয়ালা ওই ঘোড়ার গাড়ি, আর কোনো কিছু ছিল না, কোনো মোটরাইজ ভেহিকেল তখন ছিল না। তো ওর মধ্যে মাল দিয়ে আমরা চললাম, গাড়ি একবার বাঁ দিকে কাত হয়, একবার ডান দিকে কাত হয়, মনে হয় যে এখনই পড়ে যাবে, কিন্তু সামহাউ উই রিচড। তো তখন যখন ওই সময় যখন পৌঁছলাম, তখন তো স্কুলে তখনও ভর্তি হয়নি। তো এখন এই যে আজিমপুর যেটা বললেন, তখন এটা ছিল ঘোর জঙ্গল। যে যখন কোয়ার্টারগুলো তৈরি হয়ে গেল, তখন আমরা প্রথম বাসিন্দাদের একজন, এবং সেইখানে আমি মনে হয় 20 থেকে 22 বছর আমরা কাটিয়েছি। বাহ, আজিমপুর কলোনিতে চমৎকার খোলামেলা পরিবেশে বড় হয়েছে। খোলামেলা পরিবেশ ছিল, এবং তখন মাঝখানের বিল্ডিংগুলো ছিল। পরে এগুলো এক্সটেনশন হয়, নিউ মার্কেটের দিকে কিছু বিল্ডিং তৈরি হয়, আবার এইদিকে এই পাশেও কিছু বিল্ডিং তৈরি হয়। তো আলটিমেটলি এটা খুব ক্রাউডেড জায়গা হয়ে যায় আর কি। তবে আমাদের পরিবেশ ভালো ছিল। আমরা ওই বয়সে ছেলেমেয়েরা সবাই একসঙ্গে মিলে খেলাধুলা করতাম। এখনকার মতো মারামারি পিটাপিটির কোনো সম্ভাবনা ছিল না সেই সময়। কয় ভাই বোন ছিলেন? আমরা 4 ভাই 4 বোন। আপনি কি মানে আপনার? আমি 3 নম্বর। আচ্ছা, আমার বড় ভাই থাকে না যে একটা এরকম ফ্যামিলিগতভাবে একটা এমন লাইফ চাপিয়ে দেওয়া হয় অনেক সময়, বিশেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু খুব কমন, কারণ বাবা মার ইচ্ছা থাকে ছেলে বড় হয়ে ডাক্তার হবে, মেয়ে হবে। আমার অবশ্য বাবা মার সেরকম কোনো অপশন ছিল না। তো ইন্টারমিডিয়েটের রেজাল্ট ভালো হয়েছিল বলে সবাই বন্ধু বান্ধবরা সব জায়গায় ইন্টারভিউ দেয় আর কি। তো আমিও দিলাম। আচ্ছা, ইঞ্জিনিয়ারিংয়ে হলো ইচ্ছা ছিল ইউনিভার্সিটিতে পড়বো, ডাক্তার হবো এরকম কোনো ইচ্ছা ছিল না। আচ্ছা, তো ডাক্তারিতে ইন্টারভিউ দিয়ে হয়ে গেলাম তো ঠিকই, কিন্তু আমাকে মেডিকেল গ্রাউন্ডে তারা আনফিট করে দিল। আচ্ছা, হ্যাঁ, মানে আমার মেডিকেল এক্সামিনেশন পড়েছিল একজন বেসিক টিচারের কাছে। ওনার বোধহয় এই সম্পর্কে ধারণা একটু কম ছিল। উনি আমাকে উল্টিয়ে পাল্টিয়ে দাঁড়িয়ে বসিয়ে অনেক রকমভাবে এক্সামিন করলেন, করে তারপরে রেফার করে দিলেন কার্ডিওলজিস্টের কাছে। তো পরবর্তীতে আমি বুঝেছি যে আমার হার্টে একটা ইসিজিতে একটা চেঞ্জ আছে, যেটা অনেক মানুষেরই থাকে আর কি, এটা নর্মাল। তো উনি এটাকে বোধহয় ধরেছিলেন যে এটা সাংঘাতিক কোনো হার্ট ডিজিজ। তো তারপরে হার্টের স্পেশালিস্ট প্রফেসর যখন ছিলেন, ওনার কাছে যখন পাঠানো হলো, উনি বললেন যে না, ইউ আর কমপ্লিটলি ফিট। তো দেখা যায় তার ওপিনিয়নে ঠিক, এতদিন পর্যন্ত যখন আছি ফিট না থাকলে তো থাকতাম না, তাই না? তো তারপরে পড়া শুরু হলো ওখানে। তো মেডিকেল কলেজে তখন তো একটাই মেডিকেল কলেজ ছিল সম্পূর্ণ ইস্ট পাকিস্তানে। এরপরে বোধহয় আমরা যে বছর ঢুকলাম তার পরের বছর কি 1 বছর পরে চিটাং মেডিকেল কলেজ শুরু হলো, তারপরে রাজশাহী। তো আমরা তখন শেষ ব্যাচ বোধহয় একক মেডিকেল কলেজ পূর্ব পাকিস্তানে। তো সব সুবিধা ছিল যে যারা তখন থেকে দিনের ভালো শিক্ষক, তারা সবাই তখনই ঢাকা মেডিকেল কলেজে। সুতরাং শিক্ষার দিক থেকে আমাদের খুব একটা অসুবিধা কিছু হয় নাই। তবে মেডিকেল কলেজে তখন পড়ার ধরনটা ছিল অন্যরকম। যেমন আমাদের অ্যানাটমি ডিসেকশন হলে সারাটা দিনই কাটাতে হতো, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই অ্যানাটমি শিখতে মানে তখন অনেকে বিরক্ত হয়ে ছেড়েও দিয়েছে, মেডিকেল ছেড়ে অন্যদিকে চলে গেছে। আর প্রথম 2 বছর তো এই বেসিক সায়েন্স পড়ানো হয়, তো এগুলো খুব ইন্টারেস্টিং না। তো সেই জন্য ধরে না রাখলে মানে ডিটারমিনেশনটা না থাকলে টিকে থাকাটা খুব মুশকিল। আপনার তাহলে এতটা ডিটারমিনেশন আসার তো কোনো কারণ ছিল না, কারণ আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা ছিল, সেখানে হয়েও গিয়েছিল, একটু জেদ করে মেডিকেলে পড়া। সেই তারপরে তখন মনে হলো যে পড়েছি, ঢুকেছি যখন, ভালোভাবে চেষ্টা করে দেখি, এই আর কি।
আচ্ছা। তো আমার মনে হয় আমি ডাক্তার হলাম ডিউ টু সার্কামস্টেন্সেস, নট বাই ডিজাইন। আগে থেকে প্ল্যান ছিল না সেরকম। জি। এই যে মেডিকেলে পড়া কিংবা বাই চান্স ডাক্তার হয়ে যাওয়া, এরপর বিশেষজ্ঞ হওয়ার জন্য যে বিষয়ে একটা বেছে নেওয়ার ব্যাপার থাকে, হ্যাঁ, বিষয়ে এটা খুব আনইউজুয়াল একটু, কারণ আমি পুরুষ মানুষ, জি। চিকিৎসা করি মহিলাদের। তো এটার একটা কারণ হবে যে যিনি এই বিষয়ে তখন প্রফেসর ছিলেন জি উনি পুরুষ মানুষ ছিলেন, আচ্ছা আর উনি আমার একই জেলা থেকে, মানে ওনারও বাড়ি ছিল একই জেলায়, তো ওনার স্বাভাবিক বোধ আমার প্রতি একটা স্নেহ ছিল আর কি। তো উনি সবসময় এনকারেজ করতেন যে তুমি এই সাবজেক্টই করো। তারপরে 2 নম্বর কারণ হলো যে ওই সাবজেক্টেই আমি অনার্স মার্ক পেয়ে গেলাম। অনার্স মার্ক মানে হলো যে 80%-এর উপরে। তো আজকাল অবশ্য অনার্স ছেলেমেয়েরা খুব ইজিলি পায়, তখন পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। জি। তো এটা একটা অ্যাডেড ইম্পেটাস। এই দুটো মিলিয়ে আমি এটাকেই বেছে নিলাম আর কি। কখনো স্যার চিন্তা হয়নি এরকম যে আপনি যেটা বলছিলেন আনইউজুয়াল, ইনফ্যাক্ট এখনো আনইউজুয়াল, যখন শোনে যে একজন গাইনোলজিস্ট পুরুষ, তার কাছে লোকজন যেতে একটু সংকোচ বোধ করেন, সেই জায়গাটা থেকে মনে হয়নি যে পেশাটা থ্রেটেন হয়ে যাচ্ছে? সেটার জন্য যে আমাদের মানে পুরুষ মানুষ হিসেবে গাইনোকোলজিস্ট হতে গেলে বাধা বিপত্তি আরো একটু বেশি। আর মহিলারা সহজাতভাবেই, একটা মহিলার কাছে যেতে চায়, এক্সামিনেশন করতেও খুব একটা আপত্তি হয় না। তারা ভাবে যে আমার দুঃখ কষ্ট অসুবিধাটা মহিলারাই ভালো বুঝবে ইত্যাদি। তো এটাই ছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেছে কিন্তু যেমন পাকিস্তান আমরা দেখেছি, সৌদি আরবেতেও দেখেছি, বেশিরভাগই টপ গাইনোকোলজিস্ট কিন্তু পুরুষ মানুষ। এটা একটা কারণ হতে পারে যে গাইনোকোলজিটা খুব টাফ সাবজেক্ট, দিন নাই রাত নাই আপনাকে উঠতে হবে, কাজ করতে হবে। মহিলাদের জন্য এটা করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য ইংল্যান্ডে যখন আমি গিয়েছি, আমরা ছিলাম, তখন দেখতাম যদি একটা চাকরির ইন্টারভিউ আমাদের বিষয়ে যদি ডাকতো, একটা পুরুষ একজন মহিলা থাকলে ধরে নিতাম আমরা যে পুরুষকে নিবে, মানে হ্যাঁ, কারণ তারা ওই মনে করতো যে মহিলাদের পক্ষে স্পেশালি এটা মেনটেন করা কঠিন। আসলেও কঠিন, কারণ যদি ম্যারিড হয় কি বাচ্চা কাচ্চা হয় তাহলে তারও কঠিন। আপনি বলছিলেন যে বাইরে পড়তে যাওয়া হয়েছে, ততদিনে কি আপনার মানে কর্মজীবন শুরু হয়ে গেছে? হ্যাঁ, কর্মজীবন তো শুরু হয়ই। পাশ করার পর থেকে তো আমরা ইন্টার্নশিপ করি, তারপরে আমার নিজের সাবজেক্টে কাজ করা শুরু করি। তো এটা তখনকার দিনে একটা বিরাট প্রবলেম ছিল যে কেউ বিদেশে যাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। আপনার টাকা পয়সা থাকলেও যাওয়া যেত না, এই জন্য যে একটা নিয়ম তারা করেছিল পাকিস্তানিরা, যে একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। দেশে ডাক্তারের অভাব, সুতরাং ডাক্তার বাইরে যেতে হলে নো অবজেকশন, এবং সেটা আসতো ইসলামাবাদ থেকে। তো আমাদের যারা অ্যাপ্লাই করতো ইসলামাবাদ থেকে ওই কাগজ আর আসতো না। হ্যাঁ, সুতরাং ওইখান থেকে পশ্চিম পাকিস্তান থেকে লোকজন যেত, আমাদের যাওয়ার খুব সুযোগ ছিল না। তবে এক সময় আমাদের এক বাঙালি প্রথম ব্যাচের সিএসপি, উনি জোর করে আমাদের বেশ কিছু লোককে পাঠিয়ে দিলেন, নো অবজেকশন সার্টিফিকেট ছাড়াই বিলাতে পাঠিয়ে দিলেন একসঙ্গে, যে এরা যাক, এরা কিছু তো পাস করে ফিরে আসবে। এবং তার সেই প্রেডিকশন ঠিক হয়েছে। উনি প্রায় 400 ডাক্তারকে পাঠিয়ে দিয়েছিলেন একবারই। এবং আমরা ওই যে বিলাতে বিশেষ কোনো অসুবিধা হয়নি, আমরা কেউ চাকরি করেছি, কেউ হাসপাতালে অ্যাটাচ ছিলাম, এই করে করে 100-2 বোধহয় আমরা ফিরে এসেছি, আর 200 বোধহয় লস্ট আর কি, তারা আমেরিকায় ইউকেতে সেটেল করে গেছে। তো আমরাই কিন্তু এই স্বাধীন হওয়ার পরে যে বিশেষজ্ঞ সেবাটা এই গ্রুপের ডাক্তাররাই কিন্তু দিয়েছে। তারপরে তো আমরা এই যে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট করে এখান থেকে FCPS ডিগ্রি দেওয়া শুরু করলাম, তারা আস্তে আস্তে টেক ওভার করলো। তা ওনার ওই দূরদর্শিতার জন্য ওই সময়টায় আমাদের বিশেষজ্ঞ সেবার যেটুকু প্রকট অভাব হওয়ার কথা ছিল সেটুকু কিন্তু হয় নাই। আচ্ছা। তো ওইখানে বিলাতে গিয়ে 2-1টা কথা বলি আর কি, মানে খুব সুখপ্রদ যে লাইফ বিলাতে গেলেই তা না। আমরা যখন গেলাম আমাদেরকে স্কলারশিপ দেওয়া হতো 41 পাউন্ড করে, যেটা দিয়ে বিলাতে আজকে এক রাতও কেউ থাকতে পারবে না। আচ্ছা, সেই তার মধ্যে থেকেই আমাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, এবং কেউ কেউ একটু সেভ করারও চেষ্টা করতো, যে দেশে যাওয়ার সময় তো কিছু নিয়ে যেতে হবে। এবং নেওয়ার দুটোই জিনিসই তাদের ছিল এইম, একটা গাড়ি, কারণ মধ্যবিত্ত ঘরের মানুষ আমরা জীবনে নিজস্ব গাড়ি হবে এটা তো ভাবি নাই, এটা একটা সুযোগ। আর 2 নম্বর দেখলাম সবাই জানি না কেন একটা রেডিওগ্রাম নিয়ে আসতো গান টান শোনার জন্য। এই দুটো ছিল কমন আইটেম আর কি। তো কষ্ট করে থাকতে হতো, মানে 41 পাউন্ডের মধ্যে সারা বছর পড়াশোনা করা, যাতায়াত করা, এই সমস্ত করে টরে। তবে প্রাচুর্য না থাকলেও খুব যে একটা অভাব হয়েছে তা না। তবে একটা জিনিস খুব কষ্ট হতো,
যে স্কটল্যান্ডে ছিলাম, প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, তো সেখানে হতো কি, হিটিংয়ের জন্য তো হয় ইলেকট্রিসিটি নয় গ্যাস, দুটাই এক্সপেন্সিভ, টাকা ছিল না অত। আমরা প্যারাফিন জ্বালাতাম। প্যারাফিন মানে হলো যে কেরোসিনের মতো একটা জিনিস, ওটা জ্বালালে ঘরটা গরম হতো, কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ হতো আর কি, ঘরটার দরজা জানলা বন্ধ। তো ওই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই মোটামুটি পড়াশোনাটা চালিয়ে যেতে হয়েছে টাকা পয়সার অভাবে। সেখানে কাজ করার তো সুযোগ ছিল, কাজ করার সুযোগ ছিল, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন প্রথমে হোল টাইম কাজটা আমাদের করতে হয়েছে। তারপরে আমারও মানে উদ্দেশ্য ছিল যে আগে কোয়ালিফিকেশনটা করে ফেলি, তারপরে দেখা যাবে। আবার কেউ কেউ সেটা না করে আগেই চাকরিতে ঢুকে গেছে, সেরকম হয়েছে। তো তারা আর্থিক দিক থেকে সচ্ছল ছিল, আমরা অতটা সচ্ছল ছিলাম না। আমাদের এইম ছিল যে পড়াশোনাটা কত তাড়াতাড়ি শেষ করে দেশে ফেরা যায়। কত বছর পরে ফিরলেন? আমি তো ফিরলাম প্রায় 2.5 বছর পরে। তো অনেকে 5 বছর, 7 বছর, 8 বছর পরে ফিরেছে। আর তখন যে বলেছেন যে কি অবস্থা, পুরুষ মানুষ হলে কি অবস্থা হয়, তো আমি তো এসে ভাবলাম যে প্র্যাকটিস করি, বসি দেশে ফেরার পর। হ্যাঁ, দেশে ফেরার পরে তো একটা আয়া ছিল, তাকে নিয়ে আমি একটা চেম্বার করলাম পুরানা পল্টনে। তারপরে একদিন যায় রুগী আসে না, 2 দিন যায় রুগী আসে না, সে কোনোদিন একটা আসলো, কোনোদিন আসে না। সেটা আমার আয়া বিরক্ত হয়ে বললো যে আমি চাকরি ছেড়ে দিই, এইটা রুগী টুগী আসে না, কি করব। তো এইটা করে আলটিমেটলি ওই চেম্বার ছেড়ে দিয়ে তারপরে আমি শান্তিনগরে তখন চলে আসলাম বাসায়, ওইখানে প্র্যাকটিস শুরু করলাম। প্রথম দিকে খুবই অসুবিধা ছিল, মহিলারা ন্যাচারালি আসতে চাইতো না ইত্যাদি। তো একটু সুবিধা ছিল যে আমার ওয়াইফও ডাক্তার, আচ্ছা, তো সেই দিক থেকে একটু সুবিধা ছিল। তিনিও কি স্ত্রীরোগ বিশেষজ্ঞ? হ্যাঁ, তো তাতে রুগীরা হয়তো কিছুটা কনফিডেন্স পেত। তো তারপরে তো আস্তে আস্তে যা হয়, একটুখানি সুনাম ছড়িয়ে গেলে আস্তে আস্তে রুগীর ভিড় বাড়ে। তা আমি যখন সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছিলাম তখন একটা জিনিস ছিল যে ওখানে খুব গরিব রুগী আসতো। হ্যাঁ, মানে অনেক সময় এমন হতো যে অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে 2-3 দিন নৌকায় করে ভাসতে ভাসতে তারপরে এসে হাসপাতালে আসতো, এবং এদের চিকিৎসা করার একটা স্যাটিসফ্যাকশন ছিল। আর একটা ছিল যে এরা বেঁচে গেলেই খুশি, মানে তাদের আর কোনো ডিমান্ড ছিল না লাইফে। তো এদের চিকিৎসা করে যেরকম আনন্দ পাওয়া যেত, এবং আমি যতটা শিখেছি, হয়তো একটা বড় ভালো হাসপাতাল, স্কয়ার হাসপাতালের মতো হাসপাতাল থাকলে এই জিনিসটা শিখতে পারতাম না। আর তখন একটা জিনিস ছিল, ওই দায়িত্ববোধটা বেশি ছিল। কোনো একটা ইমার্জেন্সি রুগী আসলে এরা খবর দিলে আমি তো আর অপেক্ষা করতাম না, নিজেই গাড়ি চালিয়ে চলে যেতাম। তখন সেফ ছিল, রাত 2-3টা হোক, যাওয়ার সময় আমার ওটির নার্সকে তুলে নিয়ে যেতাম, দিয়ে অপারেশনটা করে আবার নিজে ড্রাইভ করে চলে আসতাম। রাস্তাঘাট সেফ ছিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন তো আজকাল এটা করাটা অনেক সময় ভয়ের ব্যাপার হয়ে যায় আর কি। জি, রাত 2টার সময় বের হবো, আমার আবার কেন অপারেশন করে ফেলে, নিজে ড্রাইভ করে যাওয়া, তখন তো ড্রাইভার রাখার পয়সা ছিল। স্যার, এই যে রেসপন্সিবিলিটির জায়গাটা এবং মানবিকতার জায়গাটা ডাক্তারের পেশার সাথে খুবই 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 জড়িত। আপনি যে ওথটা নেওয়া হয়, হিপোক্রেটাসের ওথ সম্ভবত, হ্যাঁ, হিপোক্রেটিক ওথ, তাহলে উনি একটা বেসিক প্রিন্সিপাল দিয়েছিলেন আর কি। এটা হলে একটা ডাক্তার ভালোভাবে মানবতার সেবা করতে পারবে। তো সেটা তো আর সবাই পুরোপুরি মানে না, সবসময় হয়তো মানা সম্ভব হয় না। ইনফ্যাক্ট আপনি যেই সাইডটাতে কাজ করেন, বিশেষ করে এই গাইনোকোলজিস্ট যে ব্যাপারটা, হ্যাঁ, অনেক ইমার্জেন্সি। আমরা তো দেখি যে এরকম পড়ে থাকে, কোনো খবরও থাকে না। এখানে ধরেন 2-1 ঘন্টার ডিফারেন্স, লাইফ অ্যান্ড ডেথের ডিফারেন্স হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা সবসময় ইমার্জেন্সি নিয়ে ডিল করি, এবং ইমার্জেন্সি ডিল না করলে এই বিষয়ে কেউ আসার বোধহয় প্রয়োজন নাই, উচিত না। হ্যাঁ, কারণ এটা হলো যে এটা আপনাকে ডিল করতেই হবে। রুগী জানিয়ে আপনাকে আসবে না, কখন তার প্রসব ব্যথা উঠবে তাও আপনি জানেন না, কখন তার পেটের মধ্যে টিউব ফেটে গেছে তা আপনাকে আগে থেকে ওয়ার্নিং দেবে না। যখন আসবে তখন আপনাকে ডিল করতে হবে। সেই জন্য আমি বলি যে, লোকজন বলে যে আপনি কোথাও যেতে হলে, আমরা তো সময় তো আমার হাতে না, সময় তো রুগীর হাতে। রুগীর হাতেও না, আসলে রুগী কখন আসবে, কি নিয়ে আসবে তার উপরে নির্ভর করে। আর এখন তো বোধহয় সিস্টেমটা একটু পরিবর্তন হয়েছে, যারা সাপোর্ট করতে পারে ইকোনমিকভাবে, তারা খুব লম্বা সময় ধরে একজন ডাক্তারের তত্ত্বাবধানে থাকেন। আপনি এটাকে মানে কিভাবে দেখেন? এটা তো ঠিকই আছে যে মানে গর্ভাবস্থা তো আগে তো আমাদের যে দাদি নানিরা যা বলতো যে দেখার কি, এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। প্রেগনেন্সি হবে, বাচ্চা হবে, ডেলিভারি হবে, হলে বাচ্চা 2-1টা মরেও যেতে পারে, মা 2-1টা মরেও যেতে পারে, এটাকে তারা ওইভাবে নিত। কিন্তু এখন তো আমরা ওইটা এইভাবে নিতে পারি না। আমরা চাই যে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকুক। স্যার, আপনার কর্মজীবন সম্পর্কে কথা হচ্ছিল, এবং গাইনোকোলজির সেকাল এবং একাল নিয়ে একটু তুলনামূলক বিশ্লেষণ এসেছে। আপনি পিজিতে, তৎকালীন পিজিতে লম্বা সময় কাজ করেছেন, সেখানে তখনকার অবস্থা কি দেখেছেন? আপনার চোখের সামনে অনেক কিছু নিশ্চয়ই ট্রান্সফরমেশন হয়েছে, একটু অভিজ্ঞতা শুনি। অ্যাকচুয়ালি অভিজ্ঞতা হলো যে
প্রথমে তো 6 বছর কাজ করেছি মিটফোর্ড হাসপাতালে, গরিবের হাসপাতাল, প্রচুর সিরিয়াস রোগী আসতো এবং চিকিৎসা করে দিলেই তারা খুশি হতো, তাই না? এবং এমন ছিল যে সেখানে মানে সুষ্ঠুভাবে আগে থেকে নিয়মতান্ত্রিকভাবে কোনো চিকিৎসা করার চেয়ে প্রাণ বাঁচানোটাই বড় সমস্যা হয়ে দাঁড়াতো তখন। ব্লাড পাওয়া যেত না, অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি ছিল না, ওষুধপত্র ছিল না সেগুলো। তো সেখান থেকে যখন পিজি হাসপাতালে আসলাম, পরিবেশ তখন অলরেডি ডিফারেন্ট, কারণ তখন পিজি হাসপাতালে আসে একটুখানি সচ্ছল মানুষ। তবে তখনও ওই আমাদের যে স্পেশালিটি এতে একটু মানে এলোমেলো ভাব ছিল আর কি। তো যেটা আমরা চেষ্টা করেছি তখন থেকে যে ধারাবাহিকভাবে একটা মানুষকে প্রেগন্যান্সি হওয়ার আগে, প্রেগন্যান্সির সময়, ডেলিভারির সময় কিভাবে চিকিৎসা করা যায়, কিভাবে সেবা দেওয়া যায়, এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য। তো তখনকার আমল থেকে এখানে তো অনেক পরিবর্তন হয়েছে এখন, এবং জিনিসটা আমরা এখন যেটা করি সেটা মোটামুটি হয়তো বিদেশের মতোই আমরা করি, কিন্তু হয়তো যন্ত্রপাতির আমাদের কিছুটা অভাব আছে, সেই জন্য হয়তো যতটুকু করা দরকার ততটুকু পারি না। তবে 80-90% এখন আমরা যেটা করি, আমরা মনে করি যে সে যদি অন্য বিদেশেও যায় যে সেবা সেখানে পাবে, এখানে হয়তো মোটামুটি আমরা সেটা এস্টাবলিশ করতে পেরেছি। কিন্তু পিজিতে থাকার সময় আমার সবচেয়ে যেটা খুশির ব্যাপার আর কি, আমার স্যাটিসফ্যাকশনের ব্যাপার, সেটা হলো যে আমরা এখানে পোস্ট গ্রাজুয়েট কোর্স চালু করে আমরা অনেক বিশেষজ্ঞ তৈরি করেছি এবং এখনো হচ্ছে, এবং যারা গিয়ে বিভিন্ন জেলা হাসপাতালে গিয়ে এই সেবাটা দিচ্ছেন, যেটা আগে হয়তো দেওয়া সম্ভব ছিল না। তো বিশেষজ্ঞের সংখ্যা বাড়ছে, কিন্তু আবার একটা উল্টো দিক যেটা হয়ে গেছে, যে আগে আমাদের কিছু মানুষ ডাক্তারি পাশ করে গ্রামে চলে যেত, গিয়ে গ্রামে চিকিৎসা করতো, তারা গ্রামের পরিবেশে মানুষকে সেবা দিত এবং ভালো সেবা দিত। কিন্তু এখন হচ্ছে কি, সবাই যে জানে পোস্ট গ্রাজুয়েট না করলে তার উপর দিকে ওঠার কোনো সম্ভাবনা নাই, সেই জন্য সবাই পাশ করে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে। আচ্ছা, যে ডিগ্রিটা আগে করি তারপরে শিখবো, কিন্তু আগের নিয়মটা ছিল যে আগে শিখবো তারপরে ডিগ্রিটা নিব। তো এখন একটু উলট পালট হয়ে গেছে। তো আমার মনে হয় এর মধ্যে একটু সমতা আনতে হবে। আর তাছাড়া আমরা কমনলি যেটা দেখি সেটা হচ্ছে ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তার গ্রামে যেতেই তো চান না, তারা শহর কেন্দ্রিক থাকতে চান। এটা তো ঠিকই আছে, কিন্তু তাদের দিকটাও দেখতে হবে যে গ্রামে গিয়ে থাকার অনেক জায়গায় থাকার ব্যবস্থা নেই, আপনি বাড়ি ভাড়া দিয়েও বাড়ি পাবেন না। 2 নম্বর হলো ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপার, স্কুল কলেজের ব্যাপার, তারপরে পরিবেশ, মানে কাদের সঙ্গে আপনি চলাফেরা করবেন। ডিস্ট্রিক্টে তো গোনা কয়েকজন লোক আছে ওই লেভেলের, আপনার লেভেলের, আর বাকি তো নাই। তো সেজন্য বেশিরভাগ করে ডিস্ট্রিক্টে গেলেও ফ্যামিলিকে রেখে যায় হয় মেইন শহরে, এবং মাঝে তাকে যাতায়াত করতে হয়, এটাই। তো গ্রামের পরিবেশটা যদি আরেকটু ভালো করা যায়, তাদের পরিবেশ, থাকার পরিবেশ, সামাজিক পরিবেশ যদি ভালো করা যায়, তাহলে আস্তে আস্তে মানুষ নিশ্চয়ই যাবে। এমনি স্যার, শহরের পরিবেশ নিয়েও যদি আমরা একটু বলার চেষ্টা করি, সেদিন সম্ভবত কোনো একটা টেলিভিশনের রিপোর্টে দেখছিলাম যে, আমি নাম কোট করছি না, যে হাসপাতালে সুইপার এবং যারা ঝাড়ুদার তারা অপারেশন করছে, ডাক্তার ওখানে প্রেজেন্ট নেই, এবং দেখার পরে সেটা গা শিউরে ওঠার মতো, আটকে ওঠার মতো। এটা কিন্তু আমি পুরো রিপোর্টটা সত্যি কিনা আমি জানি না, তবে আমি তো বহুদিন যাবৎ চিকিৎসার সঙ্গে জড়িত। যে সমস্ত হাসপাতালে আমি ছিলাম সেখানে এই ধরনের ঘটনার প্রশ্নই আসে না। এটা হয়তো ডিস্ট্রিক্ট হাসপাতালে কি কোনো ছোট ছোট ক্লিনিক আছে যাদের এখানে হতে হয়তো পারে, আমি জানি না। কিন্তু আমি যে সমস্ত হাসপাতালে কাজ করেছি আমি কোথাও এটা দেখি। যদি আমরা ঘটনা বাদ দিই, মিসম্যানেজমেন্টের কথাটা আমরা বলি, সেটা সরকারি হাসপাতালগুলোই হোক বা যেটি হোক না কেন, এটা কেন হচ্ছে? অধিক রোগীর চাপ, নাকি আমাদের সেই সিস্টেমটা নেই, নাকি ডাক্তারদের অবহেলা? না, ডাক্তারদের অবহেলা ঠিক না, অধিক রোগীর চাপটাই আমার মনে হয় একটা প্রধান কারণ। কারণ একটা, আপনি আউটডোরে বসে আছেন, তাই না? আমার বারডেম হাসপাতালেই আমি একদিন আউটডোরে দেখি 90টা রুগী। তো এখন 2 জন ডাক্তার কি 1 জন ডাক্তার, এদের পক্ষে তো সময় দিয়ে রুগীদের দেখা সম্ভব না। তো ডাক্তারের অপ্রতুলতা আছে, এটা তো ডেফিনিট, এবং রুগীর চাপ অনেক বেশি। কিন্তু কথা হলো যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে না, মানে কোন হাসপাতালে কোন রুগী যাবে, কারণ আমাদের কোনো রেফারেল সিস্টেম নাই। হ্যাঁ, আমার টাকা আছে, আমি হেঁটে সবচেয়ে বড় বিশেষজ্ঞের কাছে চলে গেলাম, হ্যাঁ, তাতে। কিন্তু অন্য দেশে তো সেটা পারে না, তাকে একটা জেনারেল ফিজিশিয়ান রেফার করতে হবে, তারপরে সে যাবে। তো একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে ইত্যাদি। তো সেখানে সেবাটা আরও স্ট্রিমলাইন্ড হয়, এখানে একটু হ্যাপাজার্ড হয়ে যায়। জন্য
আর তারপরে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, তারপরে অন্য ধরনের চাপ আছে, আমার রুগী আজকে দেখে দিতে হবে, এখনই দেখে দিতে হবে ইত্যাদি, যেটা আমাদের চেম্বারে এসে আমরা ফেস করি মাঝে মাঝে, যে এটা যে একটা ধারাবাহিকতা আছে, যে তার ইনভেস্টিগেশন করতে হবে, তারপরে আগে কি চিকিৎসা হয়েছে সেটা দেখে তারপরে আমাদের চিকিৎসা প্ল্যান করা, এই জিনিসগুলো অনেক সময় হয়ে ওঠে না আর কি। তো চাপটা অত্যন্ত বেশি। আমার মনে হয় এই আউটপেশেন্ট ডিপার্টমেন্টগুলো ভালো করা উচিত, যেখান থেকে রোগীরা চিকিৎসাটা পেয়ে যেতে পারে প্রাথমিক। এবং হাসপাতালে, মেডিকেল কলেজ কি মিডফোর্ড যেখানে যান দেখবেন মানুষ গিজ 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 করছে, মানে এটা কোনো হাসপাতাল এবং রুগী দেখার পরিবেশই না। এটা আমরা মোটামুটি একটা গোজামিল দিয়ে চিকিৎসা করছি আমার মনে হয়। তাহলে কোন সিস্টেমে আসা উচিত আমাদের? প্রতি বছর তো ডাক্তার পাশ করে বের হচ্ছে, পাশ করে বের হচ্ছে, হয়তো ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে আর ফেসিলিটিগুলো বাড়াতে হবে। হ্যাঁ, মানে মানুষকে, একটা অসুস্থ মানুষ আসছে তাকে কিভাবে যত্ন নিতে হবে সেই জিনিসটা, বা মেডিকেল কলেজ কি যেখানে অসুস্থ রুগী শুয়ে আছে, মানে তার কখন দেখা পাবে, দেখাতে সুযোগ পাবে তাও ঠিক নাই, তাই না? তারপরে হাসপাতালে ভর্তি, বেডের সংখ্যা কম, আপনি যে ভর্তি করবেন তার উপায় নাই, দূর দূরান্ত থেকে আসছে, এসে দেখলো হাসপাতালে ভর্তি নাই, বারান্দায় চাদর পেতে শুয়ে থাকে, অনেক সময় রেল স্টেশনে গিয়ে শুয়ে থাকে। আর যে ডাক্তার, তার তো করার কিছু নাই, রিগ্রেট নো বেড লিখে দেয়, কোনো বেড খালি নাই। এবং সেই বেড নিয়ে মোটামুটি পলিটিক্যাল অনেক ধরনের একটু প্রবলেম আছে। স্যার, আপনার প্রসঙ্গে একেবারে আসতে চাই, সেটা হচ্ছে আমরা এরকম শুনি, আমাদের রিসার্চ করেও আমরা পেয়েছি ডাক্তার টি এ চৌধুরী একটা নির্ভরতার নাম তার পেশেন্টদের কাছে। এই যে ডাক্তারের কথা শুনলে যে অমুক ডাক্তারের কাছে যাচ্ছি একটা ভালো ট্রিটমেন্ট পাবো, তার কাছে গেলে অর্ধেক ভালো হয়ে যায়, আপনি কি মনে করেন যে এই যে আপনাকে আজকে নির্ভরতার নাম বলা হচ্ছে, কোন বেসিক কোন অ্যাটিটিউডের কারণে? আসলে নির্ভরতা তো আসে সবকিছু মিলিয়ে, মানে আপনাকে এফিশিয়েন্ট হতে হবে, রুগীর প্রতি সিনসিয়ার হতে হবে, মানবতাবোধ থাকতে হবে। তো রুগীরা কিন্তু এই জিনিসটা আমরা যতই অন্যভাবে দেখি না কেন, রুগীরা কিন্তু ঠিকই টের পায়। হ্যাঁ, যে আমার কাছে গেলে এই ডাক্তার সাহেব হয়তো অতগুলো টেস্ট করেন না, আমার অত টাকা খরচ হবে না, আমার সাধ্যের মধ্যে। তা আমি সবসময় একটা জিনিস আমার প্রথম থেকেই করেছি, অ্যাফোর্ডেবিলিটি। আমি জানি অনেক ভালো চিকিৎসা আছে, কিন্তু সেই চিকিৎসার খরচ অনেক বেশি, এই লোকটা ব্যয়ভার বহন করতে পারবে না। সুতরাং আমি বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি যে তার চিকিৎসাটা তার সাধ্যের মধ্যে রাখার জন্য। সবসময় সম্ভব হয় না অবশ্য, চিকিৎসা ব্যয়বহুল হয়ে গেছে অনেক ক্ষেত্রে, কিন্তু আমার মনে হয় যে ডাক্তার সাহেবরা যারা চিকিৎসা করেন এই জিনিসটা কিন্তু দেখা উচিত। আমি একটা ওষুধ লিখে দিলাম, সে কিনতে পারলো না, এটা লিখে দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন নাই। তো ওই জিনিসগুলো থাকলে রোগীরা বুঝতে পারে যে এই ডাক্তারের কাছে গেলে আমি, ইংরেজিতে যেটা বলে মানি ইজ ওয়ার্থ, সেই জিনিসটা আমি পাবো। তবে আবার একটা প্রবলেম হয়ে যায় কি, একজনের যদি সুনাম হয়, আমাদের দেশে একটা নিয়ম আছে, সবাই তার কাছে যেতে চায়, তখন সেও আবার ওভারবার্ডেন হয়ে যায়, এই আরেকটা সমস্যা। রোগী কি আরেকজনকে বলেন যে ওনার কাছে ভালো ট্রিটমেন্ট পেয়েছি, সুতরাং ওকে বিশ্বাস করে চলে আসে। হ্যাঁ অদিতি, না তাতে যা হয় আর কি, কাজের চাপে একটা সময় তো সিনসিয়ারিটিটা একটু কমে যায়, হয়তো পরের দিকে অতটা মনোযোগ দেওয়া যায় না। তারপরে রুগীদের, আমি অ্যাপয়েন্টমেন্ট দিই, আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া রুগী দেখি না, কোনো রুগীর অ্যাপয়েন্টমেন্ট দিতে 5 মাস 6 মাস লেগে যায়। তো সেই জন্য তো তার ন্যাচারালি খুশি না, তার একটা অসুখ, সে চাইবে যত তাড়াতাড়ি ডাক্তারের কে দেখাতে, চিকিৎসা পেতে, কিন্তু সেটা তো আমার তো পক্ষে সম্ভব না। আপনি কি অ্যাপয়েন্টমেন্টটা সবসময় ফলো করেন, বা প্রায়োরিটির ব্যাপার থাকে না কখনো? প্রায়োরিটির ব্যাপার যদি সেরকম, আমার প্রায়োরিটি হলো যে সামাজিক অথবা আর্থিক না, আমার প্রায়োরিটি হলো রোগীর সিরিয়াসনেস। আচ্ছা, সেটা ওদের বলা আছে, ওইরকম সিরিয়াস রোগী হলে তারা আগে দিয়ে দিবে। কিন্তু কেউ যদি বলে যে আমি অমুক কর্তা, অমুকের রেফারেন্সে আপনার কাছে আসছি, তাহলে আর 2 মাস পিছিয়ে দাও, পিছিয়ে দাও না, ডিউ করছে। আর ডাক্তাররা রেফার করলে তখন হয়তো আমি বলি একটু আগে দিয়ে দেওয়ার জন্য, কারণ ওরা একবার দেখেছে রুগীটা, তারা মনে করে আমার দেখা দরকার, শি ইজ নট জাস্ট ওয়াকিং ইন, শি হ্যাজ বিন রেফার্ড বাই সামবডি। তবে একটা জিনিস হলো যে আমরা সবসময় দেখি যে ডাক্তারের তুলনায়, সুযোগ সুবিধার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি, সেজন্য যেটুকু মনোযোগ দেওয়া অনেক সময় তো সম্ভব হয় না। কিন্তু একটা উল্টো দিকও আছে, যেমন প্রেগনেন্সিতে চেক আপ করার জন্য অথবা সেবা দেওয়ার জন্য খালি সরকারি প্রতিষ্ঠান না, অনেক বেসরকারি প্রতিষ্ঠানও আছে, এবং সেখানে দেখা যায় অনেক সময় যে যাদের এই সেবাটা নেওয়া দরকার তারা এটা নেন না, নিতে যান না, সুযোগ থাকা সত্ত্বেও। এটা অনেক সময় হয় যে বাড়ির পরিবেশ, শাশুড়ি
অথবা যিনি আছেন বলেন আমাদের তো এরকম কোনো দরকার নেই, বারবার ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার। তো এই যে এই শিক্ষাটা দিতে হবে যে প্রেগনেন্সি একটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন হলেও নানান ধরনের জটিলতা দেখা দিতে পারে, এবং এই জটিলতাগুলো যদি আগে থেকে ধরা যায় তাহলে চিকিৎসা করলে তার মা এবং বাচ্চার সুস্থ থাকার সম্ভাবনা অনেক বেশি। স্যার একটু যদি আগে থেকে আসতে চাই, একটা হচ্ছে যে বাচ্চা নেবার জন্য তো একটা প্রিপারেশনের দরকার প্রিপারেশন লাগে, এবং ফিজিক্যাল কি ধরনের প্রিপারেশন লাগে এবং একই সাথে কি ধরনের ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাওয়া উচিত? আসলে সেটা হচ্ছে কি, এটা অন্য দেশে বলে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং। মানে আমি একটা বাচ্চা নেব, কখন নেব, নিলে আমাকে কি করতে হবে, এর ইমপ্লিকেশন কি, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে হয় না। রাইট, আমাদের এখানে প্রেগনেন্সি হয় বাই চান্স। তো সেই জন্য এই জিনিসটা আমাদের মানে প্রেগনেন্সি কেয়ারের সঙ্গে প্রেগনেন্সির আগের যে যত্নটা অথবা যে অ্যাডভাইসটা সেটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তা আমাদের এই জিনিসটা শেখানোর জন্য অথবা এই অ্যাডভাইস দেওয়ার জন্য কিন্তু সেই ধরনের অর্গানাইজ কিছু নাই, স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয় না। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওই মন মানসিকতা হয় নাই যে আমি এই জিনিসটা নেওয়ার আগে, একটা প্রেগনেন্সি নেওয়ার আগে আমি একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ নিই। বেশিরভাগ পেশেন্টই অন্তত পক্ষে আমার তো মনে হয় 90% আসে না, তারা প্রেগনেন্সি হওয়ার পরে আসে। তা আমার মনে হয় এই জিনিসটা আমাদের পাবলিসাইজ করা উচিত যে আপনি প্রেগনেন্সি নিতে চাইলে আগে গিয়ে প্রি প্রেগনেন্সি একটা পরামর্শ নেন যে আপনার এখন নেওয়াটা উচিত হবে কিনা, নিলে আপনার কি ইমপ্লিকেশন হতে পারে, আপনার কোনো অসুখ আছে কিনা যেটা প্রেগনেন্সিটা এখন নেওয়াটা উচিত হবে না, সেটা চিকিৎসা করে নেওয়া উচিত হবে ইত্যাদি। এই জিনিসগুলো আমার মনে হয় অনেক কমে আসবে, এবং আমার মনে হয় যে মা এবং বাচ্চার সেফটি অনেক বাড়বে। আপনি পারিবারিক সচেতনতার কথা বলছিলেন, আমরা যেটা গ্রামাঞ্চলে খুব বেশি দেখা যায় যে মা শাশুড়ি তারা বলছেন যে আমাদের ক্ষেত্রে হয় নাই, তোমার কেন। একই সাথে আমরা যদি শহরাঞ্চলেও দেখি যেখানে ইনফ্যাক্ট এখন নারীরা কাজ করছে বাইরে, সেখানেও কিন্তু নারীদের ওপর স্ট্রেস অনেক বেশি। মানে একই সাথে হাজব্যান্ড ওয়াইফ দুজনই 8 ঘন্টা অফিস করছেন, কিন্তু নারী বাড়িতে ফিরে কিন্তু বাড়ির কাজও করছেন। তো সেই ক্ষেত্রে এই যে ফিজিক্যাল স্ট্রেসের পাশাপাশি মেন্টাল স্ট্রেস, সেগুলো নিয়ে কাউন্সেলিং এর তো প্রয়োজন হয়। আমাদের দেশে যেহেতু সেই ব্যবস্থাটি নেই, যখন আপনাদের কাছে রোগীরা আসেন, প্রেগনেন্ট অবস্থায় আসেন, তখন তাদের পরিবারকে কি কোনো ধরনের আপনারা কাউন্সেলিং করা বা বোঝানো, সেই ব্যাপারগুলো কি দায়িত্ব আইডিয়ালি করা উচিত, কিন্তু আমাদের মানে বিজি প্র্যাকটিসে এটা সম্ভব হয় না, এটা সম্ভব না। তবে আমরা হাজব্যান্ডকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করি যে একটা প্রেগনেন্ট পেশেন্টের কি রিকোয়ারমেন্ট, হাজব্যান্ডেরও কিছুটা আন্ডারস্ট্যান্ডিং দরকার, কারণ তা না হলে সে তার যেটুকু যত্নের দরকার সেটুকু সে দিতে পারবে না। আবার অনেক হাজব্যান্ড আছে অতি দরদি, মানে এসে কমপ্লেন আমার ওয়াইফ দুধ খেতে পারে না। আরে বাবা, দুধ না খেলে তো দুধের বিকল্প অনেক কিছু আছে, মানে এই ধরনের আর কি। তা আমাদের একটা ব্যালেন্স করতে হবে যে মানে পুরো পরিবারকে যদি আমরা ইনভলভ না করতে পারি, তবুও হাজব্যান্ডকে অ্যাটলিস্ট ইনভলভ করা উচিত, কারণ দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না হলে প্রেগনেন্সি অবস্থায় কতটুকু যত্ন নেওয়া দরকার সে হয়তো বুঝবে না। তার হয়তো সদিচ্ছা আছে, কিন্তু জিনিসটা কিভাবে করতে হবে সেটা সে বুঝবে না। তবে আজকাল তো গভর্নমেন্ট অনেকটা সুযোগ দিয়েছে, 6 মাসের জন্য ম্যাটারনিটি লিভ, এটা কম না, পেইড ম্যাটারনিটি লিভ 6 মাস বাড়াতে আগে তো ছিল 3 মাস, এখন বাড়তে 6 মাস হয়েছে। আবার একটা বিদেশে আছে, এখন আমাদের দেশে এটা চালু হয় না এখনো, প্যাটার্নিটি লিভ, মানে বাবাকেও ছুটি দিয়ে দেবে আর কি, যাতে দুইজনে শেয়ার করতে পারে কেয়ারটা। তো সেটা বোধহয় আমাদের দেশে এখনো সম্ভব না, হয়তো হবে ভবিষ্যতে। ওকে, আমরা যেহেতু খাবার প্রসঙ্গে আমরা চলে এসেছিলাম, একটু আগে বলছিলেন যে দুধ খেতে চায় না, এটা নিয়ে কমপ্লেইন করে। কি ধরনের ফুড হ্যাবিট হওয়া উচিত, মানে ওই সময়টাতে কি ধরনের ফুড খেলে বেটার? আসলে আমার যেটা হলো যে মানুষকে ফুড চাপিয়ে দিয়ে খুব লাভ নাই, তার নিজস্ব যে অভ্যাস তার মধ্যেই দেখতে হবে যে তার খাওয়াটা ব্যালেন্স আছে কিনা, মানে যে সমস্ত উপাদান থাকার কথা সেটা আছে কিনা, এটা থাকলেই যথেষ্ট। একটা মানুষ স্পেশালি যদি আমি বেশি করে খাওয়াই তাহলে যে বাচ্চা ভালো হবে কি সুস্থ থাকবে এরকম কোনো প্রমাণ নাই, বরং অনেক সময় ওভার ইটিং এর জন্য, বেশি ওয়েট গেইন করার জন্য সমস্যা হতে পারে। তো এক্সট্রা খুব বেশি চাপানো দরকার নাই, কিছু মিনারেলস লাগে, আয়রন ইত্যাদি, আয়োডিন শরীরের ফাংশনগুলো ঠিক রাখার জন্য, কিছু প্রোটিন, বাচ্চা গ্রোথ হচ্ছে তারও কিছুটা প্রোটিন দরকার, এটা করে আর তার ইউজুয়ালি তার নিজের খাবারের মধ্যে মডিফিকেশনটা নিয়ে আসলেই এনাফ। কিছু সিনারিও এখন খুব
কমন বলতে পারি আমরা। একটা হচ্ছে যে বেবি কনসিভ করার পরে, বেবি হয়ে যাওয়ার পরে দেখা যায় ওভারওয়েট, এবং সেটা আর কমছে না, ওবেসিটি, যেটা রাইট, ওবেসিটি গ্রো করে, এবং এটা খুব কমনলি হচ্ছে এখন। এবং আরেকটা বিষয় ডাক্তারদের ক্ষেত্রে আমরা দেখি যে মানে বেবি হওয়া মানে সিজারিয়ান, সিজার করে ফেলতে হবে। এই দুটো বিষয় নিয়ে আপনার যদি কিছু বলেন। একটা হলো যে ওভারওয়েটের কথাটা আমি বলছি এই জন্য যে অনেক সময় হাজবেন্ড ওয়াইফ দুজনেই কাজ করে। আচ্ছা, ডেলিভারি হওয়ার পরে যেটা হয় যে রান্নাবান্না করাটা ডিফিকাল্ট, তো ফাস্ট ফুডের উপরে অনেকে ডিপেন্ড করে। আচ্ছা, তো সেইটা একটা, যে ওজনটা গেইন করে। আর 2 নম্বর হলো যে এক্সারসাইজের স্কোপ আমাদের দেশে কম। ডেলিভারির পরে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। আচ্ছা। সেই এক্সারসাইজ করলে তার মাসেলগুলো, টোনগুলো ফিরে আসবে, ওজনটাও খুব বেশি বাড়বে না। সেটা কোথায় শিখবেন একজন মা? সেটা এক্সারসাইজ মানে জিমে গিয়ে করতে হবে না, 2 বেলা যদি হাঁটে 1 ঘন্টা করে, দ্যাট ইজ এনাফ এক্সারসাইজ। কিন্তু কথা হলো যে ঢাকা শহরে হাঁটার জায়গার খুব অভাব, রাস্তাঘাট তো নোংরা, হাঁটা যায় না। তো কোথাও পার্কে টার্কে গিয়ে যদি হাঁটতে পারে সেটা ভালো। আরো অনেক ধরনের প্রবলেম আছে। এই 2 ঘন্টা বাবুটাকে কার কাছে রেখে আসবে? সেটাই, বাবুকে নিয়ে যায়। এখন তো খালি মাকে নিতে হবে তা না, বাবাও দেখি সামনে সামনে নেয়, অনেক সময় বাচ্চাটাকে ঝুলিয়ে নেয়, অসুবিধা নাই কিছু, বাচ্চাকে নিয়েও যেতে আসলে চেষ্টা থাকলে একটা উপায় বেরিয়ে হয়ে যায়। এটা হয়, সেটাই। আর এই ফরমালিনের যুগে আসলে যতটুকু সচেতন থাকা যায় সেটাই। সেটুকু তো থাকার চেষ্টা থাকা বোধহয় করছেনই সবাই। জি, সিজারিয়ান আরেকটা হলো যে আমরা ব্রেস্ট ফিডিং তো এখন রিকমেন্ড করি সবাইকে এবং এনকারেজও করি। ব্রেস্ট ফিডিং করলে কিন্তু ওবেসিটি হওয়ার সম্ভাবনাটা কম থাকে। সেই জন্য ওই জিনিসটাও, মানে যারা ব্রেস্ট ফিডিং করতে যায় না, এইটা টোপ দিলে বোধহয় অ্যাট্রাকটিভ বেশি হবে, যে ওজনটা বাড়বে না। কিবরিয়ার আরেকটা যেটা প্রশ্ন ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সিজারিয়ান অপারেশন কেন এত বেশি দেখি আচ্ছা, আমরা? একটা হচ্ছে যে আগে একটা সময় ছিল যে আমরা মানে টু দি লাস্ট এক্সটেন্ট যেতাম নর্মাল ডেলিভারি করার জন্য। এতে কোনো কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, হয়তো বাচ্চা হঠাৎ করে খারাপ হয়ে গেল। এখন তখন রোগীর লোকজন কিন্তু এটা বুঝতে চাইবে না যে আপনি আগে সিজার করলেন না কেন, রাইট, তাই না? এখন আবার যদি সিজার আপনি করেন, তখনও ধারণা হয় সিজার করে দিলে নর্মালের চেষ্টা করলো না। তা আমাদের এখন উভয় সংকট হয়। হ্যাঁ, উভয় সংকট। এবং আমাদের এখন যারা অবস্টেট্রিশিয়ান, তাদের কিছুটা সেলফ প্রোটেকশন দরকার। তো সেই জন্য যেখানে আমরা দেখি যে কমপ্লিকেশন, আমরা হয়তো, আমি এমন হয়েছে যে জীবনের প্রথম দিকে একটা পেশেন্টকে 8 ঘন্টা হয়তো বসে আছি আমি, তার কখন ডেলিভারি হয় সেটা দেখার জন্য। তারপরে হয়তো ডেলিভারি করলাম। মিডফোর্ডে যখন ছিলাম, রুগীরা এসে বলতো যে মাকে দিয়ে গেলাম, বাচ্চা কী হয় আমরা জানি না, মাকে আপনি বাঁচান। তো এখন তো সেই অ্যাটিটিউড নাই, এখন যাবে মাও ভালো থাকবে, বাচ্চাও ভালো থাকবে। তো এখন ডাক্তাররা হবে কি, কিছু কমপ্লিকেটেড কেস যদি হয়, তখন তারা ভাবে যে এই রিস্কটা আমি কেন নিতে যাব, তার চেয়ে আমরা অপারেশন করে ডেলিভারি করে দেই, একটা লিভিং মাদার, লিভিং চাইল্ড। তারপরে যদি সমস্যা হয় সেটা পরে দেখা যাবে, তার জন্য ব্যবস্থা আছে। এবং এছাড়া গুডউইলটাও নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু একটা ডিফেন্সিভ একটা পার্ট আছে। সবসময় যে টাকা পয়সার জন্য এটা হয় তা না, এটা অনেকটা হয় যে আমি যেন এই দায়ে না পড়ি আর কি, একটা কিছু দুর্ঘটনা ঘটে গেলে ব্লেম যাতে আমাকে না করতে পারে। তো সেটা কিন্তু একটা প্রধান কারণ। আর পরিবারেরও চাওয়া থাকে, পরিবারেরও চাওয়া থাকে। অনেক পেশেন্ট চায় আমি না, ব্যথা আমি সহ্য করবো না, আমাকে সিজার করে দেন। আর কিছু আছে, আগে যে সমস্ত কন্ডিশনে আমরা ডায়াগনোসিস করতে পারতাম না, বাচ্চার পজিশন ঠিক নাই, সাইজ একটু বড়, সেগুলো কিন্তু আজকাল আমরা বিভিন্ন পদ্ধতিতে বুঝতে পারি। এবং সেখানে মনে হয় যে নর্মাল ডেলিভারি করাচ্ছে হয়তো অপারেশন করা। স্যার, এবার যদি একটু সুবিধা অসুবিধার কথাগুলো বলেন, যে নর্মাল ডেলিভারি করলে সুবিধাটা কি আর সিজারিয়ান করলে অসুবিধাটা কি? নর্মাল সবচেয়ে হলো যে নর্মাল ডেলিভারিতে সবসময় পৃথিবীর সর্বত্র এটা অ্যাকসেপ্টেড যে নর্মাল ডেলিভারি সেফটি বেশি, ফার্স্ট প্রায়োরিটি। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে, যদি অন্য কোনো প্রতিবন্ধকতা না থাকে, নর্মাল ডেলিভারির চেষ্টা করা। কিন্তু সিজারিয়ান সেকশন করলে যেটা হচ্ছে যে আর্থিক দিক দিয়ে তো রোগীদের একটু কষ্ট হচ্ছেই, আর 2 নম্বর যেটা হলো যে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। অ্যাপারেন্টলি মনে হয় যে বাচ্চা বের করে দিচ্ছে, সব কিছু ভালো, মা ভালো, কিন্তু অ্যাক্সিডেন্ট তো হয় 1001টা কি 101টা, সেটা তো 1-2জনকে দেখে বোঝা যাবে না। ওভারঅল যারা বছরের পর বছর অনেক সংখ্যক রোগী নিয়ে ডিল করছে, তারা সবাই বলে যে নর্মাল ডেলিভারির সেফটি সিজারিয়ান সেকশনের চেয়ে বেশি। তো সেই জন্য এটাও আমাদের রোগীদের বোঝাতে হবে যে সিজারিয়ান সেকশন করলেই হবে না, নর্মাল ডেলিভারি হলে বাচ্চা ভালো থাকার কথা, মা ভালো থাকার কথা, তবে লম্বা সময়ের জন্য কষ্ট করতে হবে এবং করতে হবে। বিদেশে এখন কিছু কিছু মেয়ে আছে, তারা সিজারিয়ান চায় না, কি জন্য? দে ওয়ান্ট টু এনজয় দি লেবার পেইন। আমাদের তো সেই সিচুয়েশনে আসে। যাই হোক, ইডিওলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, কিছু কথাবার্তা বলতে পারলাম সেই জন্য। জি।